আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নবম দশম শ্রেণীর রসায়ন। আমরা গত ক্লাসে আলোচনা করেছি পারমাণবিক ভর থেকে কি করে আণবিক ভর পাবো এই বিষয়ে। আজকে আমরা এরপর থেকে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। এরপরের বিষয়টি যেটা হচ্ছে সেটা হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপ এবং তার ব্যবহার। চলো শুরু করা যাক। এই অধ্যায়ে আমরা আইসোটোপ সম্পর্কে জেনেছি। কি সম্পর্কে জেনেছি? আইসোটোপ সম্পর্কে এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছি। কিছু কিছু আইসোটোপ রয়েছে যাদের নিউক্লিয়াস স্বতঃস্ফূর্তভাবে অর্থাৎ নিজ থেকেই নিজে নিজেই ভেঙে আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি এগুলো কিন্তু প্রত্যেকটি তেজস্ক্রিয় রশ্মি। এটা নিচে তোমরা একটু দাগ দিয়ে রাখতে পারো মনে রাখার জন্য। আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি ইত্যাদি নির্গত করে তাদেরকে তেজস্ক্রিয় আইসোটোপ বলা হয়। অর্থাৎ আলফা, বিটা, গামা এই তিনটি রশ্মি কিন্তু তেজস্ক্রিয় আইসোটোপ। এখন পর্যন্ত 3000 সংখ্যক থেকে বেশি আইসোটোপ সম্বন্ধে জানা গেছে। এদের মধ্যে কিছু প্রকৃতিতে পাওয়া গেছে, অনেকগুলো গবেষণাগারে তৈরি করা হয়েছে। বিভিন্ন আইসোটোপ এবং তাদের তেজস্ক্রিয়তা নিয়ে তোমাদের পদার্থবিজ্ঞান বইয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এটা আমরা লাস্টের দিকে যখন যাব তখন আমরা সেখানে দেখতে পাবো যে তেজস্ক্রিয় আইসোটোপের নিয়ে বিস্তারিত আলোচনা। তাই এখানে শুধু তাদের কিছু ব্যবহার নিয়ে আলোচনা করা হবে। অর্থাৎ এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, তেজস্ক্রিয় আইসোটোপের কি কি ব্যবহার রয়েছে, কি কি সুবিধা রয়েছে, কি কি অসুবিধা রয়েছে, যদি থাকে তাহলে সেগুলো আমরা জানবো। তেজস্ক্রিয় আইসোটোপের নিয়ন্ত্রিত ব্যবহার দিয়ে মানুষ অনেক কিছুই করতে পারে যেটি অন্যভাবে করা দুঃসাধ্য ছিল। অর্থাৎ একে কিন্তু আমরা মানব কল্যাণে কিন্তু আমরা কাজে লাগাতে পারি। দেখো, বর্তমানে তেজস্ক্রিয় আইসোটোপ চিকিৎসা ক্ষেত্রে, কৃষিক্ষেত্রে, খাদ্য এবং বীজ সংরক্ষণে, বিদ্যুৎ উৎপাদনে, কোনো কিছুর বয়স নির্ণয় সহ আরও অনেক ক্ষেত্রেই ব্যবহার করা হয়। দেখো, এখানে প্রতিটি ক্ষেত্রেই কিন্তু আমাদের বেঁচে থাকার জন্য বা ভালোভাবে জীবনযাপনের জন্য মানব কল্যাণে কিন্তু দরকার। তো আমরা এরপরে বিস্তারিত জানি যে চিকিৎসা ক্ষেত্রে কিভাবে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হচ্ছে। দেখো, রোগ নির্ণয় বলতে যে কার কি রোগ হয়েছে, আসলে কেন এই রোগটা হয়েছে, বা কোন শরীরে কোন অঙ্গে এই রোগটা হয়েছে, সেখানে কিন্তু তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে সেটা নির্ণয় করা সম্ভব। আইসোটোপ ব্যবহার করে রোগাক্রান্ত স্থানের ছবি তোলা সম্ভব। অর্থাৎ এটা যেহেতু একটা তেজস্ক্রিয় রশ্মি, তার মানে এটা শরীরের ভিতরে পাঠিয়ে দিয়ে সেখান থেকে সেই স্থানের ছবি তুলে নিয়ে এসে কিন্তু বলা সম্ভব যে আসলে কোন স্থানটা রোগাক্রান্ত হয়েছে। এই পদ্ধতিতে ইনজেকশনের মাধ্যমে তেজস্ক্রিয় আইসোটোপ টেকনিশিয়াম 99, যাকে TC99 এভাবে লেখা হয়, এই শরীরের ভিতরে প্রবেশ করানো হয়। এই আইসোটোপ যখন শরীরের নির্দিষ্ট স্থানে জমা হয় তখন ওই তেজস্ক্রিয় আইসোটোপ গামা রশ্মি বিকিরণ করে। এটি একটু দাগ দিয়ে নাও যে যখন শরীরের কোনো নির্দিষ্ট স্থানে জমা হয় তখন কোন আইসোটোপটি রশ্মি বিকিরণ করে। এই যে দেখো, কি রশ্মি বিকিরণ করে? গামা রশ্মি বিকিরণ করে। তেজস্ক্রিয় আইসোটোপ কোন রশ্মি বিকিরণ করে? গামা রশ্মি। তখন বাইরে থেকে গামা রশ্মি শনাক্তকরণ ক্যামেরা দিয়েই সে স্থানের ছবি তোলা কিন্তু সম্ভব হয়। এই তেজস্ক্রিয় আইসোটোপ টেকনিশিয়াম 99, নামটা একটু দাগিয়ে নাও যে টেকনিশিয়াম 99, এবং এর লাইফ টাইম হচ্ছে 6 ঘন্টা। এটা সহ দাগ দিয়ে নাও, এটা তোমাদের MCQ এর জন্য কিন্তু কাজে লাগবে। তাই সামান্য সময়েই এর তেজস্ক্রিয়তা শেষ হয়ে যায় বলে এটি অনেক নিরাপদ। তার মানে এই যে টেকনিশিয়াম 99 এটা রোগ নির্ণয় ব্যবহারের জন্য কিন্তু অনেকাংশেই নিরাপদ। এবার আসতেছে রোগ নিরাময়। ওখানে আমরা রোগ নির্ণয় করেছি, এবার আমরা কিভাবে রোগ নিরাময় করব। সর্বপ্রথম থাইরয়েড ক্যান্সার। থাইরয়েড হচ্ছে আমাদের শরীরের একটা অংশ। তো এই স্থানে যখন ক্যান্সার হয়, এই ক্যান্সার নিরাময়ে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়। রোগীকে পরিমাণ মতো তেজস্ক্রিয় আইসোটোপ যেমন I-131 সমৃদ্ধ দ্রবণ পান করা হয়। আই মানে হচ্ছে এখানে আয়োডিনের কথা বলা হয়েছে। এই আইসোটোপ থাইরয়েডে পৌঁছায়। এই আইসোটোপ থেকে বিটা রশ্মি নির্গত হয়। কি রশ্মি নির্গত হয়? বিটা রশ্মি। ওটা ছিল গামা রশ্মি, এখানে হচ্ছে বিটা রশ্মি। এগুলো কিন্তু তোমরা একটু ভালো করে লক্ষ্য করবে, MCQ এর জন্য কাজে লাগবে, এবং যখন তোমাদের ছোট প্রশ্ন আসবে তখন কিন্তু এগুলো আসতে পারে। এবং থাইরয়েডের ক্যান্সার কোষকে ধ্বংস করে। এই বিটা রশ্মিটা কি করে? থাইরয়েডের ক্যান্সার করে। প্রশ্নটা এরকম হতে পারে যে থাইরয়েডের ক্যান্সার কোষকে কোন রশ্মি ধ্বংস করে, বা নিচে কোনটি থাইরয়েডের ক্যান্সার কোষকে ধ্বংস করে। এই জন্য তোমরা এই অংশগুলো একটু দাগিয়ে নাও। এছাড়া ইরিডিয়াম আইসোটোপ ব্রেইন ক্যান্সার নিরাময়ে ব্যবহার করা হয়। তাহলে ব্রেইন ক্যান্সার নিরাময়ে কোন আইসোটোপ ব্যবহার করা হয়? ইরিডিয়াম আইসোটোপ। টিউমারের উপস্থিতি নির্ণয় ও নিরাময়ে তেজস্ক্রিয় আইসোটোপ
কোবাল্ট 60 ব্যবহার করা হয়, একে বলা হয় কোবাল্ট 60, মানে এটা হচ্ছে তার ভর সংখ্যা। এই আইসোটোপটা কিন্তু ব্যবহার করা হয়। কোবাল্ট থেকে নির্গত গামা রশ্মি ক্যান্সারের কোষকলাকে ধ্বংস করে। কোবাল্ট থেকে তাহলে কোন রশ্মি নির্গত হয়? গামা রশ্মি, যেটা কিনা ক্যান্সারের কোষকলাকে ধ্বংস করে। রক্তের লিউকেমিয়া রোগের চিকিৎসায় ফসফরাস 32, অর্থাৎ এটা ফসফরাসের একটা আইসোটোপ, এর ফসফেট কিন্তু ব্যবহার করা হয়। এরপরে আসছে কৃষি ক্ষেত্রে। দেখো আমরা হচ্ছে একটি কৃষি প্রধান দেশ, তাহলে কৃষি ক্ষেত্রে আমরা কিভাবে এই আইসোটোপকে কাজে লাগাতে পারবো সেটা কিন্তু তোমরা এখান থেকে জেনে নিতে পারবে। ফসলের পুষ্টির জন্য জমিতে পরিমাণ মতো সার ব্যবহার করতে হয়। এটা আমরা সবাই জানি যে ফসলের পুষ্টির জন্য আমরা সার ব্যবহার করি, ফসলটা যেন ভালো হয়, পোকামাকড় যেন সেটাকে আক্রমণ না করে, সেজন্য সার মূল্যবান বস্তু, এটা আমরা জানি। তাই অতিরিক্ত ব্যবহার করা আর্থিক ক্ষতির কারণ। কোনো কিছুরই অতিরিক্ততা কিন্তু ভালো নয়। সার ব্যবহার করতে হবে পরিমাণ মতো, আইসোটোপও আমরা ব্যবহার করব, সেটাও পরিমাণ মতো ব্যবহার করব। একদিকে প্রয়োজনের অতিরিক্ত সার পরিবেশের ক্ষতির কারণ, অপরদিকে প্রয়োজনের চেয়ে কম পরিমাণ সার ব্যবহার করা হলে ফসলের উৎপাদনও কিন্তু কম হয়। তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে জমিতে কি পরিমাণ নাইট্রোজেন ফসফরাস আছে সেটা কিন্তু জানা যায়। অর্থাৎ কোনো জমির মাটিতে কি পরিমাণ নাইট্রোজেন ফসফরাস আছে সেটার উপর ডিপেন্ড করে আমরা সেখানে সার প্রয়োগ করতে পারবো কিংবা ফসল উৎপাদনের উদ্যোগ নিতে পারবো। আর তা জেনেও জমিতে আরও কি পরিমাণ নাইট্রোজেন এবং ফসফরাস প্রয়োজন তারও কিন্তু হিসাব করা যায়। উদ্ভিদ তেজস্ক্রিয় নাইট্রোজেন ও তেজস্ক্রিয় ফসফরাস মূলের মাধ্যমে গ্রহণ করে। এটা হচ্ছে তোমাদের জন্য একটা নিউজ যে উদ্ভিদ তেজস্ক্রিয় নাইট্রোজেন এবং তেজস্ক্রিয় ফসফরাস, কোন দুটো? নাইট্রোজেন এবং ফসফরাস মূলের মাধ্যমে। কোন অংশের মাধ্যমে গ্রহণ করে? মূলের মাধ্যমে। তা উদ্ভিদ শরীরের বিভিন্ন অংশে শোষিত হয়। এই সকল তেজস্ক্রিয় আইসোটোপ থেকে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়, এটা আমরা জানি। তেজস্ক্রিয় আইসোটোপ থেকেই কেবলমাত্র তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়। গাইগার মোলার কাউন্টার ব্যবহার করে এই তেজস্ক্রিয় রশ্মি শনাক্ত ও পরিমাপ করা হয়। কি ব্যবহার করে? গাইগার মোলার কাউন্টার ব্যবহার করে তেজস্ক্রিয় রশ্মি শনাক্ত এবং পরিমাপ করা হয়। এরপরে আসছে ফসলের উপকারের জন্যই ক্ষতিকারক পোকামাকড় কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে। ক্ষতিকারক পোকামাকড় কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে তেজস্ক্রিয় আইসোটোপের মাধ্যমে, এটা এখন আমরা সেটা দেখব। ফসলের জন্য ক্ষতিকারক পোকামাকড় সবসময় মারাত্মক হুমকি স্বরূপ, এটা আমরা জানি। এগুলো যেমন ফসলের উৎপাদন কমায়, তেমনি এদের মাধ্যমে রোগ জীবাণু উদ্ভিদে প্রবেশ করে। এই সকল পোকামাকড় ধ্বংস করার জন্য ফসল এবং জমিতে কীটনাশক দেওয়া হয়, যেটা যদি তোমরা গ্রামে যাও বা ধান খেতে, পাট খেতে, এইসব খেতে যখন যাবে তখন কিন্তু দেখবে যে কৃষকরা হচ্ছে জমিতে কীটনাশক মানে ছিটাচ্ছেন রোগমুক্ত রাখার জন্য। এই কীটনাশক পরিবেশ ও আমাদের শরীরের জন্য ক্ষতিকর। শুধু তাই নয়, এই কীটনাশক ক্ষতিকারক পোকামাকড়ের সাথে সাথে অনেক উপকারী পোকামাকড়ও ধ্বংস করে। তেজস্ক্রিয় আইসোটোপ সমৃদ্ধ কীটনাশক ব্যবহারের মাধ্যমে জানা সম্ভব হয়েছে সর্বনিম্ন কতটুকু পরিমাণ কীটনাশক একটি ফসলের জন্য ব্যবহার করা যাবে। যেহেতু আমরা জানি কীটনাশক ক্ষতিকর, তাহলে হচ্ছে কি পরিমাণ আমরা ফসলের জন্য এটাকে ব্যবহার করতে পারবো সেটা কিন্তু এই তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহারের মাধ্যমে কিন্তু আমরা জানতে পারবো। এবার আসছে ফসলের মান উন্নয়নে। দেখো বিভিন্ন ধরনের নিয়ন্ত্রিত তেজস্ক্রিয় রশ্মি ব্যবহারের মাধ্যমে উদ্ভিদ কোষের জিনগত পরিবর্তন, অর্থাৎ উদ্ভিদ কোষের জিনগত ডিএনএ-গত পরিবর্তন যেটাকে বলা হয়, ঘটিয়ে উন্নত মানের ফসলে পরিণত করা হয়। যেমন বর্তমানে তোমরা শুনে থাকবে যে হাইব্রিড কিছু ফসল উৎপাদন করা হচ্ছে, সেটা শসা হোক, গাজর হোক, হাইব্রিড আকারে উৎপাদন করা হচ্ছে। এগুলো কিন্তু তেজস্ক্রিয় আইসোটোপ বা তেজস্ক্রিয় রশ্মি ব্যবহারের মাধ্যমেই কিন্তু অনেকাংশে সম্ভব হয়েছে। এবার আসছে একটি ভিন্ন বিষয়, দেখো বিদ্যুৎ উৎপাদনে। আমরা জানি বিদ্যুৎ আমাদের বর্তমান জীবনে, আধুনিক জীবনে কিন্তু মোটামুটি সকল কাজেই কিন্তু ব্যবহৃত হয়। এই যে আমি তোমাদের যে এভাবে ক্লাস নিচ্ছি, এটা কিন্তু কেবলমাত্র বিদ্যুতের কারণেই কিন্তু সম্ভব হয়েছে। তো কিছু কিছু পরমাণুকে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণুতে পরিণত করতে হলে, অর্থাৎ কি বলেছে আবার একটু লক্ষ্য করো, কিছু কিছু পরমাণুকে ভেঙে, মানে পরমাণুকে আমাদের ভাঙতে হবে, ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণুতে পরিণত করতে হবে। তাহলে সেটা যদি করতে চাই, অর্থাৎ ফিশন বিক্রিয়া, বড় একটা পরমাণুকে ভেঙে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণুতে পরিণত করব। এই
প্রক্রিয়াটার নাম হচ্ছে ফিশন বিক্রিয়া। ঘটালে প্রচুর পরিমাণে তাপশক্তি বের হয়। এই তাপশক্তি ব্যবহার করে জেনারেটর দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। অর্থাৎ যখন ইলেকট্রিসিটি সরাসরি না থাকবে তখন কিন্তু আমরা জেনারেটর বিদ্যুৎ উৎপাদন করে সেটাকে উৎপন্ন করে সেটা কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। আমরা সেটিকে নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র বলি। কি বলি আমরা? নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র। এটা তোমরা একটু দাগিয়ে নাও। তোমাদের পদার্থবিজ্ঞান বইয়ের 4র্থ অধ্যায়ে এটি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আমরা পদার্থ যখন পড়বো তখন এটা নিয়ে আমরা আলোচনা করব। দেখো একটু উদাহরণ দিয়েছে, বাংলাদেশের পাবনা জেলার রূপপুরে বাংলাদেশ সরকার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে যাচ্ছে। তোমরা নিশ্চয়ই খবর এটা দেখে থাকবে যে পাবনা জেলার রূপপুরে অনেক বড় একটা প্রকল্প নিয়েছেন যেখানে পারমাণবিক বিদ্যুৎ উৎপন্ন করার জন্য চেষ্টা করা হচ্ছে। এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হলে 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে বলে আশা করা যাচ্ছে। অর্থাৎ এখানে যদি এই বিদ্যুৎ কেন্দ্রটা স্থাপিত হয় তাহলে বাংলাদেশের অনেকাংশেই বিদ্যুতের যে চাহিদা বা এখনো যেসব অঞ্চলে বিদ্যুৎ পৌঁছায়নি তারা কিন্তু খুব বেশি উপকৃত হবে এবং সেখানে কিন্তু বিদ্যুৎ পৌঁছে দেওয়া সম্ভব হবে। এরপরে দেখো যে বিষয়ে আলোচনা করা হয়েছে এবার হচ্ছে এর প্রভাবটা। আসলে এতক্ষণ আমরা জেনেছি ব্যবহার সম্পর্কে, কিন্তু হচ্ছে এর প্রভাবটা আসলে কি হতে পারে সেটা আমরা এখন জানবো। তেজস্ক্রিয় আইসোটোপ আমাদের অনেক উপকারে আসে, আমরা সে কথা কিন্তু জেনেছি, কিন্তু এটি আমাদের জন্য ক্ষতিরও কারণ হতে পারে। তোমরা জেনে থাকবে যে জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে যে ঘটনাটা ঘটেছিল, যে বোম ব্লাস্টিং হয়েছিল, এটা কিন্তু হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপের প্রভাবে। এবং সেখানে কিন্তু আজও পর্যন্ত যে সকল শিশু কিন্তু জন্মায় সেখানে কিন্তু তারা বিকলাঙ্গ হয়ে জন্মায় এই তেজস্ক্রিয় আইসোটোপের প্রভাবের কারণে। তারপরে দেখো তেজস্ক্রিয় আইসোটোপ থেকে যে আলফা, বিটা ও গামা রশ্মি ব্যবহৃত হয় তা কোষের জিনগত পরিবর্তন ঘটাতে পারে। কি পরিবর্তন? জিনগত পরিবর্তন। এই যে তোমাদেরকে একটু আগে আমি যে উদাহরণটা বললাম যে এখন পর্যন্ত ওই স্থানে হিরোশিমা নাগাসাকিতে যে শিশুরা জন্মায় তারা কিন্তু বিকলাঙ্গভাবে জন্মায়। তো যার ফলাফল কি হয়? ক্যান্সারের মতো রোগ হতে পারে। আবার অনেকে কি হচ্ছে, ক্যান্সারও হয়ে যাচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই যে এখানে তোমাদের বইয়েই উল্লেখ করেছে, দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটেছিল, তার জন্য কয়েক লক্ষ জীবন কিন্তু ধ্বংস হয়েছিল। 1986 সালে রাশিয়ার চেরনোবিলে পারমাণবিক বিদ্যুৎ ক্ষেত্রে যে দুর্ঘটনা ঘটেছিল তার ফলে অনেক প্রাণ হারিয়েছে এবং ওই এলাকায় পরিবেশ দূষণ ঘটেছে। কত সালে ঘটনাটা ঘটেছিল? 1986 সালে। কোথায় ঘটেছিল? চেরনোবিলে। এটা তুমি একটু দাগিয়ে নাও, তোমাদের এমসিকিউ এর জন্য কাজে লাগবে। এবং জাপানের হিরোশিমা নাগাসাকির বিষয়টিও দাগিয়ে নাও। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই তাহলে তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার এবং তার প্রভাব সম্পর্কে জেনেছো। এবং এই যে আমরা আজকে শিখেছি তেজস্ক্রিয় আইসোটোপের প্রভাব এবং ব্যবহার, এই বিষয়ে তোমরা বাসায় একটি চার্ট তৈরি করবে, যেটা পরবর্তীতে তোমরা শ্রেণী শিক্ষকের কাছে সেটাকে প্রদর্শন করবে অ্যাসাইনমেন্ট হিসেবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ভালো থাকবে।